বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান নিয়োগ পরীক্ষার বাকি যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলো আজকে আমরা সলিউশন দেখার চেষ্টা করব। এখানে দেখুন 50 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 40, তাদের বর্তমান বয়স কত? তো এখানে দেখুন এই যে কথাটা এখানে বলা হচ্ছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 দেয়া আছে। এরপরে বলা হচ্ছে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 40 বছর। এটা কিন্তু 10 বছর পূর্বে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তাদের বর্তমান বয়স কত। তাহলে এখানে বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে, যেহেতু 3:1 দেয়া আছে অনুপাতটা, সুতরাং আমরা বর্তমান বয়স পিতার বর্তমান বয়স ধরে নিব। তাহলে আমরা এখানে ধরি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত হবে? তাহলে 3x হবে। 3x এটা ধরে নিলাম। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স হবে, এখানে 1 আছে, তার মানে আমি যদি এর সঙ্গে গুণন করি শুধু x হয়, x বছর। এখন বলছে প্রথম কন্ডিশনটা শেষ, আমাদের জাস্ট হচ্ছে মান বের করে এখানে বসাই দিতে হবে। x এর মান বের করে এখানে বসাই দিলেই মোটামুটি কাজ শেষ। এখানে বলছে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 40 বছর। তাহলে আমরা যদি লিখি এখানে 10 বছর পূর্বে এই পিতার বয়স কত হবে? পিতার বয়স কত ছিল 10 বছর পূর্বে? পিতার বয়স ছিল, তাহলে এই যে বর্তমানে যদি হচ্ছে 3x হয় 10 বছর পূর্বে, তাহলে 10 মাইনাস হয়ে যাবে, তাহলে 3x - 1। সিমিলার উপায়ে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল আমাদের? এখানে x ছিল, তাহলে x - 10 হবে এখানে। ওকে, এটা হবে। এখন বলছে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল হচ্ছে 40। আমি যদি এই দুটো যোগ করি তাহলে তাদের বয়সের সমষ্টি 40 হবে। এখানে 4x আসে মাইনাস, এখানে আছে হচ্ছে 20। শর্ত মতে এইটা সমান হবে কত? 40 বছর। কারণ 10 বছর পূর্বে পিতার বয়স, 10 বছর পূর্বে পুত্রের বয়স, এই দুটো যোগ করলে হবে 40 বছর। সুতরাং এখানে 40 হবে। আমি এখান থেকে যদি x এর মানটা বের করতে চাই, তাহলে এখানে আসে হচ্ছে 4x এখানে 40 থেকে যদি এই 20 ওই সাইডে চলে যায়, তাহলে আমাদের এখানে 60 আসে। যদি আমি 4 দ্বারা যদি 60 কে ভাগ করি, তাহলে x = 15 আসে। তার মানে দেখুন কার মান পাচ্ছি আমরা? x এর মান পাচ্ছি। আমাদের বলা হচ্ছে তাদের বর্তমান বয়স কত। এই যে পিতার বর্তমান বয়স কত? 3x পিতার বর্তমান বয়স হচ্ছে 3x, তাহলে 3 * x এর মান কত? 15। যে আমি 15 এখানে বসাই দিই, 3 × 15 = 45। কারণ পিতার বর্তমান বয়স পেয়ে গেলাম 45। সিমিলার ভাবে পুত্রের বর্তমান বয়স তাহলে কত হবে? এখানে শুধু x আছে, তার মানে এখানে শুধু 15 হবে। তার মানে পিতার বর্তমান বয়স হবে 45 বছর এবং পুত্রের বর্তমান বয়স হবে 15 বছর। এরপরে আমরা আসি যদি 51 নম্বর অঙ্কে। এখানে বলা হচ্ছে যে ময়ূর ও হরিণ মোট 80টি ছিল, কিন্তু তাদের পায়ের যোগফল হচ্ছে 200। কয়টি ময়ূর ছিল? প্রশ্ন হচ্ছে আমাদের এটা। দেখুন এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে কথা দেয়া থাকলেও মূলত হচ্ছে সমাধানের অঙ্ক এটা। ময়ূর ও হরিণ দুইটা ছিল হচ্ছে 80, দুইটা সমষ্টি। তাহলে ময়ূরের সংখ্যাটা, আমি যদি ময়ূরের সংখ্যা যদি আমি x ধরি এবং হরিণের সংখ্যা যদি আমি y ধরি, হরিণের সংখ্যাটা কত ধরবো? y ধরবো। এখন বলছে তাদের সমষ্টি, ময়ূর ও হরিণের সমষ্টি ছিল 80টি। তাহলে আমি এখানে লিখতে পারি x + y = 80। এটা লিখলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এবারে বলছে কিন্তু তাদের পায়ের যোগফল 200। আপনি একটা বিষয় দেখুন তো, ময়ূর কতটি? xটি। একটা ময়ূরের কতটা করে পা থাকে? 2টা করে পা থাকে। যেহেতু 2টা করে পা থাকে, তাহলে xটি ময়ূর আছে, তাহলে পায়ের সংখ্যা হবে 2xt, অর্থাৎ ময়ূরের টোটাল পা হবে 2xt। এবং হরিণের পা থাকে 4টি করে, হরিণ আছে yটি, তখন হচ্ছে পা কতটা হবে? তাহলে 4y। মানে বিষয়টা এ ধরনের, ধরুন আপনার হচ্ছে একটা ময়ূর আছে 2টি,
ময়ূর যদি আপনার দুটি থাকে, প্রত্যেকটার যদি দুটো করে পা থাকে, 2 দুগুণ 4 মানে গুণন করতে হয়। ময়ূর যদি আপনার 6টা থাকে, তো দুটো করে পা, 6 দুগুণ 12, এই যে 6 আর 2 গুণ করতে হয়, এখানে এই জন্য আমরা এখানে গুণন করে দিয়েছি। এখন বলছে তাদের পায়ের যোগফল, এই যে ময়ূরের পায়ের যোগফল, পা হচ্ছে এত, হরিণের পা হচ্ছে এত, এদের যোগফলের কথা বলছে। এদের যোগফল কত? 2x + 4y, এইটা সমান হচ্ছে 200, এইটা সমান হচ্ছে 200। এখন আপনাকে বের করতে হবে কতটি ময়ূর ছিল। ময়ূর মানে হচ্ছে এই x, ময়ূরের সংখ্যা কত ধরছি আমরা? x ধরছি, মানে x এর মানটা আমাদের বের করতে হবে। আমি যদি x এর মান বের করতে চাই, এখান থেকে জাস্ট y এর মানটা, y এর ভ্যালু কত আসে? 80 - x, এই যে y এর মানটা জাস্ট আমি এই সমীকরণে বসাই দিব, বসাই দিলে মোটামুটি আমাদের কাজ শেষ। এই সমীকরণটা হচ্ছে 2 × x + 4, y এর মান হচ্ছে 80 - x, 80 - x, এই যে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন এইটার সমান সমান কত? এই যে 200, আমার এটা দরকার নেই, 80 - x এখানে বসানো ছিল। আচ্ছা দেখুন, এই সমীকরণটা সলিউশন করলে কিন্তু আমরা x এর ভ্যালু পাবো, কারণ দেখুন আমরা কিন্তু এখানে y এর মানটা বসার কারণে y কিন্তু উঠে গেছে, শুধু x আছে। আমাদের কাজই হচ্ছে x এর মান বের করা। তাহলে এখানে 2x হবে, পজিটিভ 4 আসলে 32, 320 - 4x = 200। এখানে আমাদের এই 4x আর 2x ক্যালকুলেশন করলে -2x আসে, তার বড়টার সাথে মাইনাস চিহ্ন। আর এখানে আসে হচ্ছে 200 মাইনাস এখানে কত? 320, অর্থাৎ এই 320টার ওই সাইডে আমি নিয়ে গেছি, অর্থাৎ পক্ষান্তর করেছি। এখন এখানে -2x = এই যে 220, 200 আর 320 যদি মাইনাস করেন তাহলে 120 আসে, -120 হবে। কারণটা হচ্ছে এটা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যা হলে মাইনাস চিহ্ন। এবং 2 দ্বারা যদি এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে x = 60। তার মানে আমরা ময়ূর কতটা পাইলাম? 60টি পাইলাম। আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলছে যে ময়ূরের সংখ্যা কতটি। ময়ূরের সংখ্যা আসলে আমাদের 60টি। তো ময়ূরের সংখ্যা যদি 60 হয়, এখান থেকে 80 থেকে যদি আপনি 60 বাদ দেন, তাহলে আপনার হচ্ছে 80 থেকে 60 বাদ দিলে 60 বাদ দিলে আপনার হচ্ছে 20 থেকে, তাহলে হরিণের সংখ্যা হচ্ছে 20টি। ওই 60 আর 20 যোগ করলে আপনার 80টি হয়, অর্থাৎ এখানে টোটাল ময়ূর ও হরিণ ছিল, টোটাল হচ্ছে 80টি ছিল। তার মানে অঙ্কটা ঠিক আছে। এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, দেখুন এই যে 52 নম্বর অঙ্কটা, এটা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। এখানে কিউবের ফর্মুলা আছে, এইটার অ্যানসারটা হবে এই ধরনের যে 4 এর উপরে কিউব, এখানে প্লাস আছে যেহেতু এখানে মাইনাস দিবেন। মাইনাস দেওয়ার পরে আমি একটু নিচে লিখি, 4 এর উপরে কিউব -3 × 4 হবে এইটা। এটা ক্যালকুলেশন করলে 64 - 3 4 12, 64 যদি আপনি 12 বাদ দেন, 64 থেকে ফার্স্টে আপনি 10 বাদ দিবেন, 10 বাদ দিলে 54 হবে। 54 থেকে আবার 2 বাদ দেন, তার মানে হচ্ছে 52 হবে। এই যে এইটা হচ্ছে অ্যানসার। এটা কিন্তু আসলে 1 মিনিটের কয়েক ভাগের এক অংশ সময় লাগবে। মানে এইটা ক্যালকুলেশন করছি কিভাবে? এই যে এইটার ফর্মুলা হচ্ছে a³ + 1/x হোল কিউব, তার মানে হচ্ছে x + 1/x হোল কিউব -3x × 1/x x + 1/x, জাস্ট মান বসাই দিয়েছি। দেখুন এটার মান হচ্ছে 4, তার উপরে কিউব -3, এটা ক্যান্সেল, 3 × এটার মান হচ্ছে 4। এই হচ্ছে ক্যালকুলেশন, জাস্ট আর কিছু না। এরপরের নাম্বারে যদি আসি আমি, 63 নাম্বার অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক। 63 তে এখানে বলা হচ্ছে 1 পজিটিভ, 2 পজিটিভ, 3 পজিটিভ, 4 পজিটিভ, এভাবে চলতে চলতে পজিটিভ 99। এটা যোগফলটা আমাদের বের করতে হবে, এটা সমান সমান হট, এটা বের করতে হবে। দেখুন এইটা ক্যাটাগরিটা একটু ফার্স্টলি দেখার চেষ্টা করবেন আগে, এই ধারাটা আসলে কি ধরনের ধারা এটা দেখার চেষ্টা করবেন। দেখুন আমরা যদি এখানে ইজিলি বুঝতে পারি 1 2 3 4 5 মানে স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল। 1 থেকে 99টা পদ রয়েছে, এখানে 99টা পদের যোগফল আমাদের বের করতে হবে। এটা সহজ করার সিস্টেম হচ্ছে এইটা আর আপনি এটা যোগ করবেন, কত আসে? 100 আসে। 99 আর 1 যোগ করলে 100 আসে। তার মানে দুইটা পদ মিলে যদি আমি একটা পদে কনভার্ট করি, অর্থাৎ দুইটা পদ যোগ করে যদি আমি একটা পদ করি, তাহলে আমি 100 পাচ্ছি। সিমিলার উপায়ে এর আগেরটা কত হবে? তাহলে 98 হবে। এই 98 এর সঙ্গে যদি আপনি এই 2 যোগ করেন তাহলে কত হবে? 100 হবে। তার মানে চারটা মিলে আমি দুইটা পদ পাচ্ছি। সিমিলার উপায়ে এইটা এর আগে একটা থাকবে 97,
যদি যোগ করেন 97 আর 3 কত হচ্ছে আমাদের 100 হচ্ছে। কারণ যতবারই দুইটা পদ আপনি যোগ করবেন ততবারই 100 পাবেন আপনি। তার মানে 100 কয়টা পাবেন? এখানে 100 পাবেন কতটা? পাবেন হচ্ছে এখানে কতটা আছে? 99 আছে। এটাকে যদি 2 দ্বারা আপনি ভাগ করেন 99টাকে, কারণ দুইটা পদ মিলে একটা পদ, যেহেতু যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, ভাগ করলে এটা হবে 49.5 হবে। এইটা হচ্ছে আমাদের পদ সংখ্যা আর এটা হচ্ছে যোগফলটা। এখন দেখুন আমরা এখানে কি করতে পারি, এই 100 দ্বারা এটাকে গুণ করব। 100 দ্বারা যখন আপনি এটাকে গুণ করবেন তখন এইটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাইলে এই দশমিকটা এই ডান সাইডে চলে যাবে। এখন কত ঘর যাবে? কয়টা শূন্য আছে? 2 ঘর যাবে। তার মানে দশমিকটা এই দশমিকটা কোথায় আসবে? এই যে এইখানে একটা শূন্য বসবে এবং এইখানে আসবে। তার মানে 4950। এটার অ্যান্সার হচ্ছে এটা। এভাবে আপনি এটা করতে পারবেন। তবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাকে ধারার বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে দেখতে হবে যে আসলে কি কি ধারা রয়েছে। এই ধারার অনেক অঙ্ক কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং অনেক শর্টকাট রুলসও দেওয়া আছে এখানে। এরপরে আমরা আসি এই যে 60 নম্বর অঙ্কটাতে। এখানে বলা হচ্ছে যে 10 ভিত্তিক লগ, এই যে 10 ভিত্তিক লগ কত? এখানে 1000 ইনটু এখানে 2 ভিত্তিক লগ 8, অর্থাৎ ভিত্তি হচ্ছে 10, আর্গুমেন্ট হচ্ছে 1000, ভিত্তি 2, আর্গুমেন্ট হচ্ছে 8। তো এইটা ফলাফলটা আমাদের বের করতে হবে। দেখুন আমাদের কাজ হচ্ছে লগের ক্ষেত্রে আপনি সবসময় ট্রাই করবেন বেস সেম করার জন্য, বেস সেম করার জন্য। দেখুন আপনি যদি হলো বেস সেম করতে চান, এখানে দেখুন এইখানে আপনার হচ্ছে লগ, এই যে এখানে 10, এই 10টা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, 10 আপনার অবশ্যই থাকবে। সুতরাং এখানে একটা আপনাকে 10 দিতে হবে। যদি আপনি 10 দেন, বাট এখানে 1000 আছে, যদি আমি এখানে 3 দিই তাতে পাপও নাই পূর্ণ নয়, এটা জায়েজ আছে। সিমিলার উপায়ে যদি আমি এখানে লগ লিখি, এখানে 2 বেস থাকবে, তাহলে 2 এর উপরে যদি আমি 3 দিই তাহলে কত আসে? 8 আসে। ওকে, দেখুন লগের যেটা সিস্টেম, এই 3টা কোথায় যায়? সামনে চলে আসবে পরের লাইনে। 3 যদি সামনে আসে তাহলে আমরা এখানে লিখতে পারি 3 লগ, মানে 10 ভিত্তিক লগ 10 ইনটু এইখানে কত আসে? এই 3টা আবার সামনে চলে আসে, তার মানে 2 ভিত্তিক লগ 2। এইটা এখন আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি যে লগ a এবং a, অর্থাৎ বেস এবং ভ্যালু যদি সেম হয় এর মানটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তার মানে এই বেস আর এই যে আর্গুমেন্ট এই দুটো তো সমান, সুতরাং এর মান হচ্ছে আমাদের 1। এখানে থাকে হচ্ছে 3 ইনটু আবার এখানে বেস আর আর্গুমেন্ট, অর্থাৎ এটা বেস এটা হচ্ছে আর্গুমেন্ট, এই দুটো সমান হওয়ার কারণে এখানে হবে আবার 3, 3 দিকে 9। এটা হচ্ছে আমাদের এখানকার আনসার। আমি এর আগেও বলেছিলাম যে বিষয়টা হচ্ছে কি, আপনারা লগ থেকে আপনারা অঙ্ক পাবেন, পয়েন্টসম্যান বলেন বা হচ্ছে আপনার আমিন বলেন বা হচ্ছে লোকোমোটিভ গ্রেড 2 বলেন, সব পদের ক্ষেত্রে লগ থেকে অঙ্ক আসবে। কিন্তু সুতরাং লগের অঙ্কগুলো ইজিলি কমন ফেলানোর জন্য আপনারা আমার এই চ্যানেলে দেখবেন সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখবেন। লগের অঙ্ক কখনোই ভুল হবে না এবং আমার এই চ্যানেলের লগের যে অঙ্কগুলো আছে এখান থেকে অবশ্যই আপনি কমন পাবেন, যদিও লগের থেকে কোশ্চেন আসে, আর প্রতিবারই সকল পরীক্ষাতেই লগ থেকে কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, এরপর দেখুন এখানে আরেকটা অঙ্ক দিয়েছে যে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। আমরা কিন্তু আসলে এটা পড়েছিলাম 4 4 2 3 2 2 3 2 1, এটা মুখস্থ রাখছিলাম যে 4 4 2 2 3 2 2 3 2 1। যে যত ঝটপট এটা মুখস্থ রাখতে পারেন তত আপনাদের জন্য সুবিধা। এখানে টোটাল 10টা অঙ্ক রয়েছে, অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা, এই 4টা হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে, আবার এই দুটো হচ্ছে 20 থেকে 30, এই দুটো হচ্ছে 30 থেকে 40, এভাবে 90 থেকে 100 এর মধ্যে হচ্ছে একটা মৌলিক সংখ্যা রয়েছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমরা এই পার্টটা খুব ভালো করে জেনে যাব। কোন কোন মৌলিক সংখ্যাগুলো এগুলো কিন্তু আলোচনা করা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন এগুলো। এখানে প্রশ্নটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, এই যে 1 থেকে 10 আর 10 থেকে 20, তাহলে কয়টা আছে? 8টা আছে। ওকে, তাহলে এটা উত্তর হবে হচ্ছে আমাদের 8। এরপরে আমরা দেখি 56 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে স্কয়ার মাইনাস a মাইনাস 56 ইকুয়াল টু 0 হলে আমাদের এই a এর ভ্যালুটা বের করতে হবে। a সমান সমান কত?
এটা দেখার পর আসলে বোঝা যায় আসলে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়মটা কি আমি একটু যদি বলে দিই, এখানে স্কয়ার মাইনাস a মাইনাস 56 ইকুয়ালস টু 0। নিয়মটা হচ্ছে এই যে পদটা রয়েছে চিহ্ন সহকারে এই পদটা এবং এই পদটা, এই দুইটা পদ কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে এখানে আসে শুধু স্কয়ার ইনটু মাইনাস 56। এই যদি গুণ করেন আসে হচ্ছে মাইনাস 56 স্কয়ার আসে। এখন এমন দুইটা সংখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে যে দুইটাকে গুণ করলে মাইনাস 56 স্কয়ার আসবে এবং যোগ বিয়োগ করলে অনলি a আসবে। এমন সংখ্যা আমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারি 27টা 56 হয় 56। তার মানে আমি এখানে লিখতে পারি স্কয়ার মাইনাস 8a মাইনাস 7a মাইনাস 56 ইকুয়ালস টু আন্ডার। দেখুন আমি এই সংখ্যা দুটো নিয়েছি, এখানে কিন্তু মাইনাস a আছে, যোগ বিয়োগ করলে মাইনাস a আসতে হবে, সুতরাং এখানে মাইনাস থাকবে আর এখানে আমরা প্লাস চিহ্ন অবশ্যই দিব। এখন দেখুন এই দুটো গুণন করুন, আমি একটা 7 এ নিয়েছি আর একটা মাইনাস 8 এ নিয়েছি, এই দুটো যদি আপনি গুণন করেন ঠিক এইটা পাবেন, যদি যোগ বিয়োগ করেন তাহলে আপনি ঠিক এই যে মাইনাস এটাই পাবেন এখানে। ওকে, এখন এখানে দেখুন যদি আমি a কমন নেই, a মাইনাস 8 পজিটিভ যদি 7 কমন নেই, a মাইনাস 8 ইকুয়ালস টু 0। তার মানে a মাইনাস 8 আর হচ্ছে a প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন আমাকে a এর ভ্যালু বের করতে হবে, এখানে জাস্ট উৎপাদকটা বের হয়েছে, a এর ভ্যালু বের করতে হবে। যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করো তো এই পর্যন্ত রাখলেই হবে, আর যদি a এর মান বের করতে বলে তাহলে হয় অথবা অবশ্যই করতে হবে আপনাকে, হয় a minus 8 equals to 0 তাহলে a is equals to 8, সিমিলার উপায়ে অথবা a plus 7 equals to 0 তাহলে a is equals to minus 7, a is equals to হচ্ছে আমাদের minus 7, তার মানে 8 আর হচ্ছে minus 7 হচ্ছে a এর ভ্যালু এবং দুইটাই গ্রহণযোগ্য, দুইটাই অপশনে ছিল। এই অঙ্কগুলো আমি কিন্তু অনেক বড় করে বিশ্লেষণ করে দেখাচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু আসলে মুখে মুখেও করা যায়। এখানে দেখুন আপনার কোন সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, এই যে ধরুন একটি সমকোণী ত্রিভুজ, ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল অর্থাৎ হচ্ছে এই যে বোল্ড করছি এর ভিতরের অংশটুকুর ক্ষেত্রফলটা কত এটা আমাদের বের করতে হবে। দেখুন এটা বের করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, ভূমি আছে আমাদের কি নেই, উচ্চতাটা নেই, জাস্ট আমরা হচ্ছে পিথাগোরাস ক্যালকুলেট করে অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে লম্বর যে ভ্যালুটা এটা আমরা বের করে নেব। তাহলে অতিভুজ এটা যদি আমি x ধরি তাহলে পিথাগোরাস কি বলেছিল, x স্কয়ার যোগ 12 স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানে 13 এর উপরে স্কয়ার। তার মানে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 13 13 169 আর এই 12 স্কয়ার যদি উপাশে যায় 12 12 144, আমি সরাসরি 144 লিখে দিলাম। যদি আপনি বিয়োগ করেন এটা 25 আসে, তার মানে x স্কয়ার 25 x ইকুয়ালস টু 5 হবে। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণটা একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, লম্বটা হচ্ছে একটা দৈর্ঘ্য, যার মানে এখানে আমাদের প্লাস মাইনাস হবে না। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 5। ওকে, এখন বলছে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল is equals to half into base into GHT height। তাহলে হাফ বেস কত আমাদের, ভূমি কত 12 ইনটু হাইট কত আমাদের 5 ইনটু 5, তাহলে এইটাকে কাটলাম 6 5 6 30। তাহলে এই 30 বর্গ সেন্টিমিটার এগুলো কিন্তু হচ্ছে কিসে দেয়া আছে, সেন্টিমিটার দেয়া আছে, যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে। এরপরে 10 নম্বর অঙ্কটা দেখুন, একদম বেসিক লেভেলের একটা অঙ্ক, বলছে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। -1 থেকে -1 আপনার কাছে আছে, এখান থেকে আপনি কত বিয়োগ করলে উত্তরটা শূন্য হবে এই কথাটা বলছে। আমি তো কোনোভাবে এখানে +1 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু শেষ, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব, -1 বিয়োগ করব, কারণ আপনি যদি এখানে +1 দেন তাহলে কিন্তু আর -2 হয়ে যাবে। তার মানে
আমরা যদি এই কাজটা করি তাহলে -1 মাইনাস হচ্ছে +1, এটা ক্যালকুলেশন করলে শূন্য হয়। তার মানে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, উত্তর হবে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? -1টা মাইনাস করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা স্পষ্ট ধারণা থাকতে হবে আপনাদের। এর পরের কোশ্চেন যে দুইটা আছে, এই কোশ্চেন দুটো আমরা দেখার চেষ্টা করি একটু। এখানে বলা হচ্ছে একটি দ্রব্য 455 টাকায় বিক্রয় করায় 9% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? এখানে দেখুন যে 9% ক্ষতি হলো। 9% যে ক্ষতি হলো, 9% ক্ষতি মানে কি? যদি আপনি একটা দ্রব্য 100 টাকায় কিনেন, যদি আপনি এটা 91 টাকায় সেল দেন, অর্থাৎ আপনি 100 টাকায় কিনলেন, সেল দেবেন কত? 91 টাকায়, তাহলে আপনার 9 টাকা ক্ষতি হবে। তার মানে এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের কিন্তু বিক্রয় মূল্য। এইখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের হচ্ছে 91। বিক্রয় মূল্য যদি এখানে 91 হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। ওই কথাটা লিখি, বিক্রয় মূল্য 91 টাকা হলে, 91 টাকা হলে ক্রয় মূল্য কত আমাদের? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অবশ্যই কমবে, তাহলে 100 ভাগ 91। এবং বিক্রয় মূল্য যদি এই যে এত টাকায় বিক্রি করছে 455 টাকা, 44455 is equals to 100 into 455 by 91। এখানে দেখুন, আমি যদি এটাকে 5 দ্বারা যদি গুণন করি তাহলে এটা সমান হয় 5 কে 5, 5 নং 45, কারণ এটা স্পষ্ট বোঝা যায়। এটা কাটলে আমাদের এখানে 5 আসে। 5 দ্বারা যদি 100 কে গুণন করি তাহলে এখানে 500 আসে। আপনি একটা বিষয় বুঝুন যে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা যদি আপনার ক্রয় মূল্য হয়, 8% লাভ করতে হবে। 8% লাভ মানে কি? 100 টাকায় লাভ হবে 8 টাকা, তাহলে 500 টাকায় কত লাভ হবে? 100 টাকায় যদি 8 টাকা লাভ হয়, 200 টাকায় কত হবে? 16 টাকা। তাহলে 500 টাকায় হবে 50 40 টাকা, 50 40 টাকা। তার মানে আমরা যদি এই প্রোডাক্টটা 500 টাকায় কিনে সে যদি 540 টাকা বিক্রি করতে পারে, তাহলে তার 8% লাভ হবে। এখানে বলছে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। তার মানে আমাদের হচ্ছে 540 টাকা বিক্রি করলে এটা 8% লাভ হবে। বলছে দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 40 হলে সংখ্যা দুটি কত? দেখুন, আপনার এই কোশ্চেনটা যদি আপনি বিশ্লেষণ করেন খুব ভালোভাবে বা মনোযোগ দিয়ে যদি দেখেন, আপনারা যারা পরীক্ষা দেবেন, রেলওয়ে পরীক্ষা দেবেন, দেখলে বুঝতে পারবেন যে এই সংখ্যা অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক রয়েছে, শুধু একটা দুটা না, বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। আপনার মনোযোগ সহকারে দেখবেন। অর্থাৎ আমি যে সাজেশনটা দিয়েছি, এই বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার জন্য যে সাজেশনটি দিয়েছি, এই সাজেশনটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা সাজেশন। আপনার পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবেন।